নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় মোহাম্মদ ইউনূস কেন মির্জা ফখরুলদের বগল দাবা করে আমেরিকা নিয়ে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকায় যাবেন এবং 27 সেপ্টেম্বর সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি ভাষণ দেবেন। গত বছরও দায়িত্ব নেওয়ার ঠিক পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে মোহাম্মদ ইউনূস এই জাতীয় সাধারণ পরিষদের বৈঠকে তিনি ভাষণ দিয়েছিলেন। এবারের সঙ্গে গতবারের সঙ্গে এবারের তার সফরের কিন্তু বেশ খানিকটা ফারাক আছে এবং গুরুত্বপূর্ণ ফারাক সেটা হচ্ছে যে তিনি চারজন বাংলাদেশের তিনটি দলের চারজন শীর্ষ নেতাকে তার সফর সঙ্গী করেছেন। অর্থাৎ সরকারি টাকায় তাদেরকে তিনি এই যে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠক যখন চলবে তখন তারাও তার সফর সঙ্গী হবেন। তাদের অন্যতম অবশ্যই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির আরও একজন নেতা এই তালিকায় আছেন। এছাড়া আছেন জামাত ইসলামের একজন শীর্ষ নেতা এবং জাতীয় নাগরিক পার্টির একজন শীর্ষ নেতা। এখন এই যে চারজন নেতাকে নিয়ে মোহাম্মদ ইউনূস তার সফর সঙ্গী করেছেন এবং তাদেরকে তিনি নিউ ইয়র্কে নিয়ে যাবেন, সরকারি টাকায় তারা যাবেন, তারা হোটেলে থাকবেন। এটা তো একটা দিক যে একটা খরচ খরচার বিষয় আছে, আমি সেটাতে মূলত যাচ্ছি না। আমি আলোচনা করতে চাইছি যে কেন এরকম একটা সিদ্ধান্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমগুলোতে এইটা নিয়ে নানা রকম মজা ঠাট্টা চলছে। কেউ বলছেন যে মোহাম্মদ ইউনূস চারজন বাউন্সার সঙ্গে নিয়ে যাচ্ছেন, কেউ বলছেন যে মির্জা ফখরুল শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূসের বডিগার্ড হয়ে যাচ্ছেন। এর তো হয় রাজনীতিবিদদের নিয়ে এরকম মজা ঠাট্টা মস্করা এসব তো চলেই এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে কাঙ্ক্ষিত নয় কিন্তু এগুলি চলে। কিন্তু আমার মনে হয় যে এই যে মজা ঠাট্টা যে ইউনূস বাউন্সার নিয়ে যাচ্ছেন বা বডিগার্ড নিয়ে যাচ্ছেন, নেতাদেরকে বডিগার্ড বানিয়ে নিয়ে যাচ্ছেন, এই কথাটা একেবারে আবার ভিত্তিহীন নয় যদি একটু অন্যভাবে আলোচনা করা যায়। সেটা কি না, এক নম্বর পয়েন্ট, আমি তিনটে মূলত কারণ আপনাদের সামনে পেশ করব যে কেন চারজন নেতাকে নিয়ে ইউনূস যাচ্ছেন। প্রথম কারণ যে এই যে সফর, এই সফরে বাংলাদেশ সরকার এবং সরকারের সহযোগী যে রাজনৈতিক শক্তি তারা সবাই মনে করছেন যে এবারও একটা বড় ধরনের বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনূস পড়তে পারেন। আওয়ামী লীগ তারা যুক্তরাষ্ট্রেও তারা যথেষ্ট শক্তিশালী এবং গত বছরও তিনি যখন গিয়েছিলেন তখনও সেখানে বিক্ষোভ মিছিল হয়েছিল, তার হোটেলের সামনে বড় জমায়েত হয়েছিল। এবার সেটা আরও বেশি হবে কারণ এক বছরের মধ্যে আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট নিজেদেরকে সংগঠিত করেছে, দেশেও যেমন করেছে তেমনি বিদেশেও। এবং বিদেশে বলতে যুক্তরাজ্য অর্থাৎ গ্রেট ব্রিটেনেও তাদের যথেষ্ট শক্তি এবং আমেরিকাতেও কিন্তু বেশ কয়েকটা শহরে এবং নিউ ইয়র্কে তো বটেই তাদের একটা শক্তি আছে। এই যে তিনটে দলের নেতারা যাচ্ছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তারা যখন যাচ্ছেন স্বভাবতই এই দলগুলির যে কর্মী সমর্থক যারা নিউ ইয়র্কে আছেন বা আমেরিকার বিভিন্ন শহরে আছেন তারাও ওই সময় কিন্তু নিউ ইয়র্কে থাকবেন, এটা ধরে নেওয়া যায়। বিশেষ করে ধরা যাক যে বিএনপি, তাদের তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিট আছে, তাদের যেমন লন্ডন ইউনিট আছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিট আছে, তাদের লোকেরা থাকবেন। ফলে আওয়ামী লীগ যাতে একতরফা কোনো বিক্ষোভ আন্দোলন করে ক্রেডিট নিতে না পারে সেইটা পাল্টা একটা জমায়েতের হুঁশিয়ারি বা বার্তা আগাম তো দিয়ে রাখাই হলো এবং এরা যাওয়ার পরে তাদেরও লোকজনেরা কিন্তু কাছাকাছি থাকবেন। ফলে আওয়ামী লীগ ইউনূসকে আর আগের মতো হেনস্থা যাতে করতে না পারে, এইটা হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার 1। স্ট্র্যাটেজি নাম্বার 2 সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস এই যে সফরে যাচ্ছেন তার তো যদি সত্যি সত্যি আমরা ধরে নিই যে ফেব্রুয়ারির
মাসে অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে, যদি আমরা এটা ধরে নিই, তাহলে মোহাম্মদ ইউনূসের আর কয়েক মাস তিনি ক্ষমতায় আছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, বিশেষ করে একটা তো হচ্ছে যে মার্কিন শুল্ক, সেটা যতই কম হোক না কেন বাংলাদেশের জন্য সেটা যথেষ্ট। ফলে অনেক সংস্থা তারা কিন্তু তাদের বিদেশে রপ্তানি বন্ধ করে দিতে হচ্ছে। তার থেকেও বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে গত এক বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা যে জায়গায় গেছে, তাতে বিনিয়োগ এই বিষয়টি কিন্তু একেবারে তলানিতে ঠেকেছে। কেউই এখানে এরকম একটা দেশে বিনিয়োগ করতে চাইবেন না। এটা তো একেবারে স্বাভাবিক যে দেশে মব ভায়োলেন্স হয়, কথায় কথায় মানুষকে পিটিয়ে মারা হয়, এটা কোনো শিল্পপতি কখনো এই ঝুঁকি নেবেন না যে এরকম একটা দেশে বিনিয়োগ করতে। কিন্তু মোহাম্মদ ইউনূস এই সফরে চেষ্টা করবেন যে নিউ ইয়র্কে তিনি যেখানে হোটেলে উঠবেন সেখানে একটা কোনো কনফারেন্সের আয়োজন করা, এবং নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন প্রদেশে সেখানকার অর্থাৎ মার্কিন বিনিয়োগকারী এবং একই সঙ্গে অনাবাসী বাংলাদেশি যারা আছেন, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, প্রচুর আছেন, কোনো সন্দেহ নেই, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট ক্যাডারে আছেন, বিভিন্ন পদে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশিরা আছেন, তাদেরকে একটা জমায়েত করা। এবং এই ব্যাপারেও কিন্তু বিএনপি, জামাতে ইসলামী, মূলত এই দুটি দল ইউনূসকে যথেষ্ট সহায়তা করতে পারেন। অর্থাৎ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও যখন এই শিল্প সম্মেলনে হাজির থাকবেন, বিএনপির মহাসচিব তিনি বাংলাদেশে, ফলে বিএনপির সমর্থক যে বিনিয়োগকারী বা শিল্পপতি বা ব্যবসায়ী আমেরিকায় আছেন, তারা অবশ্যই তখন ইউনূসের এই ডাকে সাড়া দেবেন, এটাই স্বাভাবিক। জামাতে ইসলামীর তো একটা বড় এই ধরনের যোগাযোগ আছে, তাদের লোকেরা অর্থাৎ জামাতে ইসলামী সমর্থক যারা, তারা অধিকাংশই কিন্তু গুরুত্বপূর্ণ পদে আছেন, তারা বেশ প্রতিষ্ঠিত, বিত্তবান মানুষ এবং গুরুত্বপূর্ণ মানুষ, এবং তারা অনেকেই তাদের মধ্যে আছেন বড় ব্যবসায়ী, বড় শিল্পপতি, যে কারণে বাংলাদেশে জামাত খুব বড় রাজনৈতিক শক্তি না হতে পারলেও তাদের অর্থনৈতিক সক্ষমতা কিন্তু অন্য দলগুলির তুলনায় যথেষ্ট বেশি, এবং যে কারণে তারা অনেক বেশি সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, নানান ধরনের দান খয়রাতির সঙ্গে তারা যুক্ত। এই টাকাগুলো বিদেশ থেকে আসে। তো জামাতের যে নেতারা যাচ্ছেন তারা এই সুবিধাটা ইউনূসকে করে দেবেন যে মোহাম্মদ ইউনূস যে একটা বিনিয়োগ সম্মেলন করবেন, সেখানে একটা অন্তত 100-150 মানুষের বড় বড় শিল্পপতি, তাদের বা ব্যবসায়ী, তাদের একটা জমায়েত তারা করে দেবেন। এটা গেল নাম্বার 2। কিন্তু নাম্বার 3 যেটা আমি শেষে বলছি, আমার মনে হয় এই সফরে সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তারেক জিয়া, তার বিরুদ্ধে যাবতীয় মামলা কিন্তু প্রত্যাহারিত হয়ে গেছে। তিনি এই মুহূর্তে কোনো মামলাতে অভিযুক্ত নন। যে গ্রেনেড হামলা, যেটা খুব বিতর্কিত, যেখানে হাইকোর্ট তাকে নির্দোষ ঘোষণা করে, সেই মামলায় বিরুদ্ধে এই ইউনূস সরকারই উচ্চ আদালতে গিয়েছিল, কিন্তু উচ্চ আদালতও কিন্তু হাইকোর্টের রায়টাকেই বহাল রেখেছে। অর্থাৎ তারেক জিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে বাংলাদেশে কোনো মামলা মোকদ্দমা নেই। তারপরেও কিন্তু তারেক জিয়া কবে দেশে ফিরবেন এটা নিয়ে একটা বড় সংশয় এখনো আছে, এবং বিএনপি নেতাদের কাছে আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে বড় যে অস্বস্তিকর প্রশ্নটি, যেটা তারা গত 3-4 মাস ধরে উত্তর দিচ্ছেন এবং তারা নিজেরাই নিজেদেরকে লজ্জায় ফেলছেন, যে তাদের নেতা কবে লন্ডন থেকে ঢাকার বিমান ধরবেন, এটা কেউই দায়িত্ব নিয়ে বলতে পারছেন না। যে তার একটা বড় কারণ, এতদিন তো মামলা মোকদ্দমা ছিল, এবং এখনো বাংলাদেশে তারেক জিয়ার নিরাপত্তা নিয়ে স্বয়ং তারেক জিয়া এবং বিএনপি নেতাদের মধ্যে অনেক সংশয় আছে, এবং এই নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা চলছে, সেনাবাহিনীর সঙ্গে কথাবার্তা চলছে। কারণ সেনাবাহিনীর একটা অংশ, বিশেষ করে ডিজিএফআই এর একটা অংশ, তাদের কিন্তু তারেক জিয়ার ওপরে প্রচণ্ড রাগ ক্ষোভ আছে। তারেক জিয়া তাদের ব্যাপারেও খুব একটা নিশ্চিত হতে পারছেন না। কিন্তু আরও একটা বড় কারণ হচ্ছে, তারেক জিয়া সম্পর্কে ঢাকার মার্কিন দূতাবাস যে রিপোর্ট
পেশ করেছিল 2007-8 সালে, যে তারেক জিয়া ব্যক্তি তারেক জিয়া সম্পর্কে তৎকালীন রাষ্ট্রদূত তিনি কিন্তু স্পষ্টতই তার দেশকে বলেছিলেন যে তারেক জিয়াকে যেন কোনো মতেই আমেরিকায় ভিসা না দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকায় তো তার ভিসা না দেওয়ার ব্যাপারটা আছে এবং তিনি কখনো আমেরিকায়, অন্তত এই লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর সময়তে আমেরিকায় যাওয়ার কোনো রকম সুযোগ তার হয়নি। কিন্তু দেশে কেন ফিরতে পারছেন না? আমার কাছে যা খবর, আমি ঢাকার লোকজনদের সঙ্গেও কথাবার্তা বলে যা বুঝতে পেরেছি, যে এখানেও একটা আমেরিকার অবজেকশনের একটা গ্রিন সিগন্যালের বিষয় আছে। লন্ডনে ইউনূসের সঙ্গে তারেক জিয়ার যে বৈঠক হয়েছিল, সেখানে এটা নিয়েই কিন্তু একটা সমঝোতা সূত্র হয়েছিল যে ইউনূসকে নিরাপদে সরকার চালাতে দেবে বিএনপি যতদিন পর্যন্ত তিনি এই সরকার থাকবে, এবং বিনিময়ে নির্বাচনের আগেই অন্তত ইউনূস চেষ্টা করবেন মার্কিন প্রশাসনকে রাজি করাতে যে তারা যেন তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে কোনো রকম আপত্তি না করেন। আপনারা জানবেন যে এই ধরনের আপত্তি কোনো লিখিত পরিচিত চিঠিপত্র থাকে না, কিন্তু আমেরিকা চায় না যে তারেক জিয়া দেশে ফিরুন এবং দেশে আবার রাজনীতি করুন, কারণ তার সম্পর্কে যে অভিযোগগুলি, সেগুলি এইরকম একটা লোক সম্পর্কে আমেরিকা সরাসরি তারা কিন্তু সায় দিতে রাজি হবে না। ফলে মির্জা ফখরুল ইসলাম যাচ্ছেন যে এই ফাঁকে তিনিও খানিকটা মার্কিন অফিসার আধিকারিক, যদি তাদের সঙ্গে তার কোনো সাক্ষাতের সুযোগ থাকে, এই সুযোগটা বিএনপি নেতারা নেবেন। এজন্য বিএনপির দুজন নেতা যাচ্ছেন, এবং লক্ষণীয় দ্বিতীয় যিনি যাচ্ছেন তিনি কিন্তু তারেক জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে পাঠানো হচ্ছে এই কারণেই, তার কারণ আরো অনেক নেতা ছিলেন বিএনপির, তারা প্রত্যেক দিন আমরা বিএনপির যে নেতাদের বক্তব্য দেখি বা কার্যকলাপ দেখি, মুভমেন্ট দেখি, বিভিন্ন সভা সমিতিতে ছোটাছুটি, প্রেস কনফারেন্স, তার সঙ্গে কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা তারেক জিয়ার পররাষ্ট্র উপদেষ্টার কোনো সম্পর্ক নেই। তিনি মাঝে মধ্যে বিবৃতি দেন, কিন্তু মূলত তার কাজ হচ্ছে বিদেশ বিষয়ক। এমন একটা ব্যক্তিকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকায় পাঠানো হচ্ছে বা ইউনূস নিয়ে যাচ্ছেন। আমার যেটা মনে হয় যে তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাপারে এখনো আমেরিকা গ্রিন সিগন্যাল দেননি ইউনূসকে। ফলে ইউনূস এবার তারেক জিয়ার দলের লোকজনকেই এই সুযোগটা করে দিলেন যে তারা সরাসরিও মার্কিন প্রশাসনের কাছে এই ব্যাপারে যদি তাদের আর্জি, তাদের অনুরোধ তারা পৌঁছে দিতে চান, তারা পৌঁছে দেবেন। এবং এই কারণেই ইউনূস সরকারের এই যে ইউনূসের এই সফর, সেই সফরে সরকারের এই প্রস্তাবে বিএনপি এক কথায় রাজি হয়ে গেছে। কারণ এমনিতে বিএনপির এটা নিয়ে একটা ঝুঁকির জায়গাও আছে। ঝুঁকির জায়গাটা হচ্ছে সামনে নির্বাচন। এই সরকারের যাবতীয় ব্যর্থতার দায়কে কাঁধে নিয়েই কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এই দলগুলিকে নির্বাচনের মুখোমুখি হতে হবে। তারা হয়তো মনে করছেন যে আমাদের তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, কারণ আওয়ামী লীগ তো ময়দানে নেই, ফলে এই প্রশ্ন তোলার লোকই কেউ নেই যে তোমরা ইউনূস সরকারের অনাচার, অবিচার, আইন শৃঙ্খলার এই রকম অবনতি, এগুলোকে তোমরা গুরুত্ব দাওনি। এই প্রশ্ন বিএনপি, জামাত বা এনসিপিকে কোনো দল করবে না, এটা তারা ধরে নিচ্ছেন। কিন্তু রাজনীতিতে সবসময় বা ভোটের বাক্সে সবসময় রাজনৈতিক দলের বক্তব্যের দ্বারাই মানুষ প্রভাবিত হয় এমন নয়। বিশেষ করে আজকের দিনে রাজনীতিতে দেখা যাচ্ছে যে বহু মানুষ তারা কিন্তু নিজেরা ভাবনা চিন্তা করছেন। ফলে ইউনূস সরকারের যে অপকর্ম বা যে অপশাসন বা যে অন্ধকার দিকগুলি, সেগুলি ইউনূস সরকারের যেদিন পতন হবে, তারা যেদিন দায়িত্ব সমর্পণ করে চলে যাবে, সেদিনই কিন্তু তাদের জন্য ব্যাপারটা শেষ, কিন্তু রাজনৈতিক দলের জন্য নয়। বিএনপি, জামাত, এনসিপি তাদেরকে অনেক দিন এই কলঙ্কের বোঝা কিন্তু বইতে হবে। স্বভাবতই এই যে সফরে তারা যাচ্ছেন, এই ঝুঁকিটা তাদের আছে। কিন্তু আমি যে কারণগুলি বললাম, যে এই কারণেই বিএনপি নেতৃত্ব, জামাত এবং এনসিপি তারা মোহাম্মদ ইউনূসের প্রস্তাবে রাজি হয়েছেন, এবং মোহাম্মদ ইউনূস তাদেরকে বগলদাবা করে নিয়ে যাচ্ছেন তার বিমানে, এবং ধরেই নেওয়া যায় যে প্রায় একই হোটেলে তারা কাটাবেন।
এবং সরকারি কোষাগারের পয়সা যাবে, কিন্তু তারা বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন। এটাও খুব দেখার যে প্রধান উপদেষ্টা তার ইচ্ছে 4জন ব্যক্তিকে বা 3টি দলের 4জন নেতাকে বেছে নেওয়া হয়েছে। আরো অনেক দল ছিল, কিন্তু 3টি দলের 4জন নেতাকে বেছে নেওয়া হয়েছে। ফলে এখন দেখার যে ইউনূসের এই সফর ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।